আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সারাক্ষণ আমার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। ব্যানার এবং হেডলাইন দেখেই আপনারা বুঝতে পারছেন যে এসআই সন্তোষ হত্যাকারী মাহাদি তিনি বর্তমানে নাকি ইন্ডিয়ার দিল্লিতে অবস্থান করছেন। ছোট্ট এই ভিডিওটি দেখুন। আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি, এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচঙ্গে তানাকে পুড়িয়েছিলাম। আমাদের এই ভিডিওটি দেখলেন, ভিডিওর স্থান কাল পাত্র আমি আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে এই মুহূর্তে অনেকেই বলছেন এখনও বাংলাদেশ আছে, পার হননি। অনেকে বলছেন যে না, রাতের আধারেই তিনি চলে গেছেন ইন্ডিয়া। তো সম্ভবত আপনার এই যে গত দুদিন সরকার হবে কি হবে কি হবে এগুলো নিয়ে সবাই ব্যস্ত, তখনই এই ছেলে চুপিসারে সিলেট সীমান্ত পার হয়ে হয়তো আসলেই দিল্লি গিয়েছেন। এখন সকলে হাউকাও বাজায় দিয়েছে। এখন কলকাতাতে হাজার হাজার আমাদের ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন কর্মীরা আছেন। তারা এখন খুঁজে বের করতে পারেন কোথায় আছে, কি আছে, কিভাবে আছে। সেখানে পুলিশের সহযোগিতা নিতে পারেন, ভিডিওটা দিয়ে পুলিশকে বলতে পারেন। দিল্লিতেও আমাদের অনেকেই আছেন, তারাও বলতে পারেন। কারণ এই এসআই সন্তোষকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছিল 5ই আগস্ট। সেদিন সেনাবাহিনী সমস্ত পুলিশকে নিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর সহযোগিতায় বা সেনাবাহিনীর ইচ্ছায় এসআই সন্তোষকে তুলে দেওয়া হয়েছিল নাকি এ হায়নার হাতে। এবং সে দুর্দান্ত দাপটে কয়দিন আগেই পুলিশের সামনে থানায় গিয়ে দুর্দান্ত দাপটে বলেছিল, আমি এসআই সন্তোষকে জ্বালিয়ে মেরেছি, আপনাদেরকে জ্বালাতে বেশিক্ষণ লাগবে না। তাকে অ্যারেস্ট করার পরও আসিফ নজরুল এবং ডাক্তার ইউনূসের কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তো এখন সে কি আসলে কি দিল্লিতে চলে গিয়েছে কিনা, তবে যতটুকু ইনফরমেশন আছে সে দিল্লি টু লন্ডন আসার কথা আছে। আমি ব্রিটেনে আমাদের যারা আছেন তাদেরকে বলবো এদিকে দৃষ্টি রাখেন, এবং সারা ইন্ডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন তাদেরকেও বলবো আপনারাও একটু সুদৃষ্টি দিন যে এই সন্ত্রাসী যাতে কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। অলরেডি অনেকেই ফেসবুক পোস্ট করেছেন তার পাসপোর্ট এবং আইডি কার্ডের ছবি চাচ্ছেন। কারো কাছে যদি পাসপোর্ট এবং আইডি কার্ডের ছবি থেকে থাকে তারা অতি দ্রুত এটা পোস্ট করুন। নিজেরা পোস্ট করতে না, কাউরে না কাউরে দেন, তারা পোস্ট করুন যাতে এই সন্ত্রাসীকে ভাগতে দেওয়া না হয়। একে একে উপদেষ্টা পরিষদের এবং সমন্বয়কারী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। ভারত সরকারের কাছে অনুরোধ, ভারত সরকার দৃষ্টি দিবেন। এইসব সন্ত্রাসী আপনার দেশে ঢুকছে, আপনার বর্ডার গার্ড কী করছে সেটা প্রশ্নবিদ্ধ। এরা কিন্তু শুধু এসআই সন্তোষকে নয়, এরা মেরেছে আরও অনেক মানুষকে। ৩,৫০০ পুলিশ হত্যা করেছে বাংলাদেশে। এরা জঙ্গি সংগঠন। এরা আপনার দেশে ঢুকে ঘাপটি মেরে বসে থেকে এরপর হয়তো আপনার দেশেই সন্ত্রাসী কার্যকলাপ করবে। সেদিন হয়তো আপনারা বলবেন যে কিভাবে ঢুকলো, এটা মনে হয় বাংলাদেশ করেছে। না, এই মুহূর্তে আসলে কড়া নজরদারি করা উচিত। ভারত সরকারের কড়া নজরদারি রাখা উচিত কে কোথায় যাচ্ছে। এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। যদি এই ভিডিওর মারফতে ভারত সরকার কেউ জেনে থাকেন যে এই অবস্থা, এই ছেলের সব কিছু জেনে থাকেন, আপনারা আপনাদের সমস্ত এয়ারপোর্ট বন্দরকে বলে দিন। আপনার ছবি দিয়ে দিলেই আপনাদের পুলিশ এবং আপনাদের প্রশাসনের যেই দ্রুততার কাজ তারা খুব দ্রুত করতে পারবেন। এটা বাংলাদেশের পুলিশের মতো নয়, ইমিগ্রেশনের মতো নয়। আপনাদের ইমিগ্রেশন অবশ্যই আটকাতে পারবে। তবে তাকে যদি আটকাতে পারে ভারত সরকার, আমি বলে যে বলারই দরকার নাই যে তারা আটকাইছেন না কি করছেন, তারা ওখানেই উপরে পাঠানোর টিকিট দিয়ে দিন, বেহেস্তের টিকিটটা দিয়ে দিন, তারে কেউ কথা বলবে না। এভাবে আরও অনেক জঙ্গি সংগঠনের সন্ত্রাসীরা অলরেডি ভারত পালানোর জন্য চেষ্টা করছে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরও অনেক সন্ত্রাসী হয়তো ভারত ঢুকবে। এত সন্ত্রাসীদের নাম ঠিকানাও মনে নাই, বা অনেকে বলতে পারবে না, অনেকে খবর পাবে না। যেটা খবর পাবে সেটা আমরা জানাতে থাকবো ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায়। তবে ভারত সরকারের কাছে অনুরোধ, আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েন না। আর আজকে যদি আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, কালকে এরা আপনাদের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়াবে।
আর তখন আপনাদের আত্মচিৎকার আবার শুরু হবে যে বাংলাদেশ থেকে জঙ্গি। না, বাংলাদেশ থেকে এই জঙ্গি একটা লোকও যাতে ঢুকতে না পারে। প্রয়োজনে যাদের ভিসা আছে তাদের ব্যাপারেও তড়িৎ সিদ্ধান্ত নিন, কে কোথায় কিভাবে ঢুকছে, কোথায় যাচ্ছে, কোন এয়ারপোর্ট দিয়ে বাঙালি পাস হচ্ছে সেই জিনিসটা নিন, কারা পাস হচ্ছে সেই জিনিসটা নিন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যদি না করে, আপনারা প্রয়োজনে অন্য পন্থা নিন, কাউরে না কাউরে দিয়ে ফেসবুকে ছাড়ুন, আমরাই বলবো যে কোনটা জুলাই সন্ত্রাসী আর কোনটা জুলাই সন্ত্রাসী না। এই ব্যাপারটার দিকে একটু নজর দিন। আর বাংলাদেশের বর্তমান পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা গত 18 মাস বিভীষিকাময় দিন পার করেছেন। আপনাদের হাজার হাজার সহযোদ্ধাকে শহীদ করা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, উল্টা লটকে মারা হয়েছে। এখন সময় এসেছে আপনাদের হাতে, তাদেরকে ধরুন। কে কোথায় ধরে কোথায় পড়ে যাবে সেটা কেউ জানে না, কেউ খবরও নিবে না, কিন্তু এখনই সময়। আপনারা ধরুন, ধরে এদেরকে বস্তাবন্দি করুন। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, এই জুলাই সন্ত্রাসীর মাহাদির পাসপোর্ট আইডি কার্ড থাকলে তা তাড়াতাড়ি অতি দ্রুত প্রকাশ করুন। পর্দায় এই যে যুবকটিকে দেখছেন, কি মনে হয় একে দেখে? রোগাশোকা চেহারার, অতি সাধারণ দর্শন, একটি যুবক, গায়ে একটা চাদর জড়িয়ে আছে। যুবক না বলে কিশোর বলাই ভালো। ভালো করে গোঁফদাড়ি ওঠেনি, নির্মল একটি হাসি জড়িয়ে মুখে, একেবারে অতি সাধারণ দর্শন একটি কিশোর। কিন্তু এই অতি সাধারণ দর্শন কিশোরটির গুণপনার পরিচয় পেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সে গুণপনার বহর এমন যে শোনার পর যদি আপনি ভিড়মি খেয়ে পড়ে যান, তবে আমাকে দোষ দেবেন না। এই ছেলেটি একটি সে সাধারণ ছেলে নয়, সে একটি কালখণ্ডের প্রতীক, একটি বিশেষ দেশের বিশেষ সময়ের প্রতীক। দেশটি বাংলাদেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আর কালখণ্ডটি হলো 2024-এর 5 আগস্ট থেকে 2026-এর 17ই আগস্ট দ্বীপ্রহর। কিছুকে আঁচ করতে পারছেন? আর একটু স্পষ্ট করে বলি তাহলে। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন, বাংলাদেশের বিপ্লবের প্রাথমিক সাফল্য, জনগণের হাতে ক্ষমতা ট্রান্সফার। যে জনগণ সেই মহাবিপ্লবের সামনের সারিতে ছিল, নেতৃত্বে ছিল, এই নিরীহ মুখের সাধারণ দর্শন, গোঁফ ভালো করে না ওঠা কিশোরটি ছিল তাদেরই একজন। এর নাম হচ্ছে মেহেদী হাসান। বিখ্যাত গজল গায়ক মেহেদী হাসানের গান শুনে এই কিশোরের বাপ ছেলের এই নাম রেখেছিল কিনা বলতে পারবো না। তবে ছেলে যেভাবে বিখ্যাত হয়ে উঠেছে এই এতটুকু বয়সে, ভালো করে গোপের রেখা গজায়নি, এই বয়সে সে যেভাবে বিখ্যাত হয়েছে তাতে বাপের স্বপ্ন একেবারে বৃথা যায়নি। এই মেহেদী হাসান সেই মেহেদী হাসানের মতো গজল গায় না বটে, তবে বিপ্লবের যে গানের গুঁতোয় বাংলাদেশ আজ জগৎ জোড়া দুর্নাম কিনেছে, দূরছাই উঠেছে সারা দেশ জুড়ে, সারা দুনিয়া জুড়ে। এই কিশোর মেহেদী সেই গানের শিল্পী। ছেলেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। আপাতত এর কীর্তি কাহিনীর যেটুকু প্রকাশ্যে এসেছে সেটাই বলি। মনে করার যথেষ্ট কারণ আছে তার এই কীর্তি এই সামান্য ঘটনাটাতেই সীমাবদ্ধ নয়, আরও আছে। ভেসে থাকা হিমশৈলের চূড়া যেমন শুধু দৃশ্যমান থাকে, বাকিটা ডুবে থাকে জলের নিচে, এখানেও তেমন হওয়ার সম্ভাবনা। আসবো সে কাহিনীতে, তবে তার আগে বলি হঠাৎ সংবাদ শিরোনামে কি করে এলো ছেলেটি সেইটা। খবরটা আমার চোখে প্রথম এলো আজকের মানব জমিন পত্রিকা থেকে। পত্রিকার হেডলাইন সংবাদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মেহেদী হাসান ভারতের দিল্লিতে, অভিযোগ নিরাপত্তাহীনতার। কি সুন্দর সংবাদ বলুন! যেন একটা মহান ব্যক্তি
বৈষম্য বিরোধী ছাত্রনেতা দিল্লিতে এসছে, এখানে নিরাপত্তা পাচ্ছে না, এইটা অভিযোগ, আর কোনো গল্প নেই। কিন্তু বিস্তারিত সংবাদে তো আর পুরোটা চাপা যায়নি। সেখানে কি লেখা হয়েছে সেটা একটু পড়ি, একেবারে যা লেখা আছে সেইটাই পড়ি। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রনেতা মেহেদী হাসান এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। একটি ধারণকৃত ভিডিওতে তাকে দিল্লির ডিএফএস সেন্টারে দেখা গেছে। 17 ফেব্রুয়ারির এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি হুমকি ফোন পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। নিজে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের হাই কমিশনেও তার উদ্বেগের কথা জানিয়েছেন বলে জানা গেছে। হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন ছাত্রনেতা মেহেদী হাসান এক পুলিশ কর্মকর্তাকে খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছিলেন। বানিয়াচক থানা ও এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেপ্তার করা হয়। পুড়িয়ে দেওয়া মানে পুড়িয়ে ছেড়ে দিয়েছে তা নয়, পুড়িয়ে মারা হবে কথাটা, সেই পুড়িয়ে মারার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। আবার গ্রেপ্তার হওয়ার একদিন পরই জামিনও পেয়ে গিয়েছিল অভিযুক্ত ছাত্রনেতা। মেহেদীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছিল। মামলাটা রুজু হয়েছিল কিন্তু পুড়িয়ে মারার সময় নয়। পরে তিনি থানায় গিয়ে পুলিশ অফিসারকে আঙুল তুলে তাকে রীতিমতো ধমকি দিয়েছিলেন। কি তেজ ভাবুন তো, গোপটেনি ভালো করে। যাই হোক, তো সেই অভিযোগতে মামলা রুজু হয়। আচমকা তার ভারতে আসার খবর প্রচারিত হওয়ার পর প্রবল কৌতূহল তৈরি হয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে ফিনল্যান্ডের ভিসার আবেদন করতে সে ভারতে এসেছে। সে কি পাস করেছে, এরই মধ্যে গোঁ ফোটেনি, এরই মধ্যে কি লেখাপড়া শিখে ফেললো যে একেবারে ইউরোপে ফিনল্যান্ডে যাচ্ছে। আসলে সেটা এখানে লেখেনি, পালাচ্ছে, সেটা নিয়ে পরে আসছে। উল্লেখ্য, সংবাদে আরও লেখা হয়েছে, উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে পুলিশের হাত থেকে ছাড়াতে শায়েস্তাগঞ্জ থানায় গিয়েছিল সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এই যে ছাত্রটিকে ছাড়াতে গিয়েছিল তারও একটা ইতিহাস আছে। সে ছাত্রলীগের নেতা ছিল। ছাত্রলীগ কার? আওয়ামী লীগের ছাত্র সংগঠন। কিন্তু ওই সময়ে বিপ্লবের সময়ে সে কি ছিল জানা যায় না। তবে পরবর্তীকালে তাকে পুলিশ ধরেছিল অপারেশন ডেভিল হান্টে। সেখানে গিয়ে ছাত্রলীগের কার্যকর্তা হিসেবে তার নাম খুঁজে পেয়েছিল, তাই পুলিশ তাকে ধরে। কিন্তু এই মেহেদী হাসান সে সেখানে গিয়ে বলে, পুলিশের ওখানে গিয়ে বলে যে এ আমাদের লোক, একে ছেড়ে দেন। এবং পুলিশ অফিসার রাজি না হলে তাকে আঙুল উঁচিয়ে শাসায়। তো এরপরে বলছেন মানব জমিন, হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এইখানটায় তিনি নিজে মুখে বলছেন, বালিয়াচক থানায় কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম থানা। এসআই সন্তোষ চৌধুরী তাকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় বিতর্ক। এই আবহে মেহেদী হাসানকে শোকজ নোটিশ পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক। হ্যাঁ, শোকজ নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু তারপরে কি হয়েছিল আগে খবরটা পড়ে নেই। পরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ এবং যদিও সে জামিনে ছাড়া পেয়ে যায়। প্রশ্নটা হচ্ছে যে তাকে বলছে যে তাকে আন্দোলনে তাকে শোকজ করে, কেন তুই মুখ ফুটে স্বীকার করলি আমি খুন করেছি, এই অপরাধে তাকে শোকজ। কিন্তু শোকজ করা তো সেটা তো হয়ে গেল সামনাসামনি, আবার তাকে পুলিশ যাতে ছেড়ে দেয় তার জন্য থানা ঘেরাও হয়েছিল, সেটাও করেছিল এই দপ্তর, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি। আবার তার জন্যে বিখ্যাত মেহেদী হাসান, তার জন্যে ঢাকাতেও পর্যন্ত বিক্ষোভ হয়, সেখানেও অবস্থান বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন।
মানব জমিন অনলাইন নিউজ পোর্টালের প্রকাশিত বিবরণী এটা। তবে এর বাইরেও অনেক কিছু আছে। এই ক্ষণজন্মা মহাপুরুষকে মুক্ত করার জন্য তার সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল রাস্তায়, কিভাবে পুলিশকে গুলিগোলা চালাতে হয়েছিল, কিভাবে ওখানে আগুন জ্বলেছিল, এই সব কিছু তার কোনো ইঙ্গিত মানব জমিনের রিপোর্টে নেই। 24 ঘন্টাও আটক থাকতে হয়নি জনাব মেহেদী হাসানকে। বিচারক সাহেব কেস আদালতে উঠতেই তাকে সসম্মানে মুক্তি দিয়ে দেশ ও জাতির প্রতি মহান কর্তব্য পালন করেছিলেন ওই বিচারক মহাশয়। আর পুলিশ তো হাত ঝেড়েই নিয়েছে। এবার আসি এই মেহেদী হাসানের এখন সংবাদে উঠে আসার কারণ নিয়ে। খবরে প্রকাশ, বাংলাদেশের নির্বাচনে জামাত এনসিপি জোটের হেরে যাওয়া ও বিএনপির মহাবিজয়ে 24 জুলাই বিপ্লবের কুশীলবরা, শুধু ওই উপদেষ্টারা নয়, সাধারণ কুশীলবরাও, তারাও দেশ ছেড়ে পালাতে ব্যস্ত এখন। সেই পালানোর জন্য গতকাল 17 ফেব্রুয়ারি মেহেদী এসছিল দিল্লির ডিএফএস সেন্টারে ফিনল্যান্ডের ভিসার জন্যে কাগজ জমা দিতে। সে সময় তার পরিচিতি কেউ ধরে ফেলে, চেনা জানা কেউ তাকে দেখে ফেলে, এবং সে যে ভিসা নিয়ে বিদেশে পালাতে ভারতে এসেছে এই খবর একেবারে চাউর হয়ে পড়ে। কেউ একজন তার ভিডিও ও কীর্তি কাহিনী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং তারপরে সে হোটেলে ফিরতেই তার কাছে হুমকি ফোন আসতে থাকে। এতে একটু ঘাবড়ে যায় সে। ঘাবড়ে গিয়েও মহাবিপ্লবী তো, সুতরাং ঘাবড়ে গিয়েও সে তার হুঁশ জ্ঞান হারায়নি। সে দিল্লির বাংলাদেশ দূতাবাসকে জানায় যে তার নিরাপত্তায় সংকট দেখা দিয়েছে, তিনি হুমকি ফোন পাচ্ছেন, কেউ তাকে মেরে ফেলতে পারে, মারতে পারে। দূতাবাস তখন বলে তাকে দেশে চলে যাওয়ার পরামর্শ দেয়। তারপর আজ 18 ফেব্রুয়ারি, আজকেই দুপুর 12:20 সে ঢাকার ফ্লাইটে উঠতে যায় দিল্লি বিমানবন্দর থেকে। দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তবে সংবাদে প্রকাশ, ঘণ্টাখানেকের জিজ্ঞাসাবাদের পর তাকে আবার ছেড়েও দেয়। এই ছেড়ে দেওয়াটা নিয়ে যদিও ভারতের সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠছে, কারণ তার বিরুদ্ধে ছাড়তে বাধ্য হয় পুলিশ দিল্লির, কারণ তার বিরুদ্ধে ভারতে কোনো মামলা নেই। আর সে বাংলাদেশে থেকে ওই ঝাঁপানো পাসপোর্ট বা অবৈধভাবে ভারতে আসেনি, সে বৈধ পাসপোর্ট নিয়েই, ভিসা নিয়েই ভারতে এসেছিল। আর বাংলাদেশেও ফ্যাসিস্ট হাসিনার পুলিশ পুড়িয়ে মারার যে মহান কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে তো মামলা হবে না। তারা তো ইনডেমনিটি পেয়ে বিচার প্রক্রিয়ার ঊর্ধ্বে উঠে গেছে, তাদের কোনো বিচার হবে না। সুতরাং বাংলাদেশে বা মামলা কেন হবে? হ্যাঁ, সে পরে থানায় গিয়ে পুলিশকে ভয় দেখিয়েছে, এইটাই তো, পুলিশের সাথে বাজে ব্যবহার করেছে। কিন্তু এ তো আগুনের ছেলে, সে পুলিশের সাথে ঝগড়া না করলে হবে কি করে? আর দেশটা তো তখনও, মানে কয়েকদিন আগে পর্যন্ত দেশটা তো তাদেরই দখলে ছিল, তখনও তো বিএনপি জেতেনি এবং তারা তখনও সমানে রাজত্ব করে যাচ্ছে। সুতরাং মামলার প্রশ্ন বাংলাদেশে ছিল না। আর দিল্লি পুলিশ, এখানেও তো তার বিরুদ্ধে কোনো মামলা নেই। সুতরাং বিপ্লবের এই মহান সন্তানকে দিল্লি পুলিশ আটকাবে কোন আইনে? প্রতিবেদনের শুরুতে একটা কথা বলেছিলাম, হয়তো মনে আছে আপনাদের, বলেছিলাম এই ছেলেটা বাংলাদেশের এক বিশেষ কালখণ্ডের প্রতীক। কালখণ্ডটি হলো বিগত 18 মাস। শান্তির নোবেল জয়ী মহাপুরুষ, তিনিও আর এক ক্ষণজন্মা, যদিও বয়স 90-এর ধারে, কিন্তু তিনি এখনও 50 বছর বেঁচে দেশ শাসনের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিছুদিন আগেও। সুতরাং সেই দেশটিকে, শান্তির নোবেল জয়ী মহাপুরুষ ইউনূস দেশটিকে বিচারহীন কোন মৃত্যু উপত্যকায় পৌঁছে দিয়েছেন? বিচারহীন মৃত্যু উপত্যকা এখন বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। তাতে মেহেদী হাসানের এই কীর্তি কাহিনী সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেশটাকে কি করেছেন মোহাম্মদ ইউনূস এবং এই তথাকথিত জুলাই বিপ্লব। এরপরে যদি বলেন কেউ,
মা কি ছিলেন আর কি হইয়াছেন, আমার বাংলাদেশ কি ছিল আর কি হয়েছে, কেউ খুব একটা ভুল হবে কি? কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন? প্রথমে আমি ধন্যবাদ জানাই প্রথম যে ভিডিওটা করেছিল সেই লোক, তাকে, ইয়েস, সেই লোককে, অচেনা লোক। দ্বিতীয়, আসাদ নূরকে, যে এই ব্যাপারটা আমাদের চোখের সামনে নিয়ে এসছে। সাব্বির আমি এক তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং এখানে উপস্থিত মিস্টার সেনগুপ্ত, সাব্বির এবং সোহেল ভাই, রাশেদ ভাই যারা আছেন তাদেরকেও আমার কৃতজ্ঞতা। এখানে কে কি করেছে, কার কি রোল, সেটা নিয়ে বিতর্কে গিয়ে লাভ নেই। আসলে কাজটা হয়েছে। কে কি করছে, কারণ এখানে আমরা তো লিড এবার পাইছি অনেক। হ্যাঁ, এবার সন্তোষজির সঙ্গে যে কথাটা আমার হয়েছিল, আমি অ্যাজ পার পুলিশ ভার্সন বলছি, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না। পুলিশ যেটা আমায়, সন্তোষজিকে আমি সকালবেলা, কালকে রাত্রিবেলা 3:30-র সময় তিনি আমায় SMS পাঠিয়েছেন, তখন আমি ঘুমিয়ে পড়েছি। আমি বলেছিলাম যে আমি ঘুমিয়ে পড়বো। সকালবেলা উঠে সন্তোষজির কাছ থেকে আমি পুরোটা শুনলাম। ডিসিপি NCR, মানে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, NCR হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, এর মধ্যে নয়ডা ফয়ডা সব পড়ে। এরা ওই, আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রকে যখন জানাই, আমি কালকে একটা ভুল বলেছিলাম, পররাষ্ট্র মন্ত্রক বিদেশ মন্ত্রক দুটো এক করে ফেলেছিলাম। আসলে করেছিলাম একটা হচ্ছে বিদেশ মন্ত্রককে, একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রককে। স্বরাষ্ট্র মন্ত্রকে ফোন করার পর 20-25 মিনিটের মধ্যেই লাইভ শোতেই তোমাদের সামনেই আমার কাছে ফোন এসছে। সেই ফোনটা আমি রিসিভ করি এবং উনি প্রথমে মানতে চাননি। উনি বলেন যে দোর আপ ক্যা বল রে হ্যাঁ? मैं अभी लाइव पे हूँ, तो सुनाइए। कहाँ बैठ के आप पी रहे हैं और मुझे रात में मुझे आप तंग कर रहे हैं, उधर से फोन आ गया ऊपर से। তো আমি তারপরে আমি লাইভটা একটু শোনালাম ওনাকেও, মানে ইচ্ছা করেই ওনাদের শোনালাম। আর দর্শকরা না ভুল বোঝেন যে আমি এটা মানে কারিশমা দেখানোর জন্য এটা করেছি, ওই জন্য আমি শুনিয়েছি। তা বললো ঠিক আছে ডিস্টার্ব হো রা হ্যায়, বাত বলিয়ে। তারপরে আমি ওনাকে বললাম, উনি আমার বললে আমি যে সমস্ত জায়গায় ATS কে লাগিয়ে দিয়েছি, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড। তারা পুরোটা ছানবিন করে। প্রথমে একটা হোটেলে উঠেছিল, সেটা আমি বলেছিলাম, প্রথমে একটা হোটেলে উঠেছিল, সম্ভবত সে হোটেল চেঞ্জ করবে। এটা গতকালই আমি বলেছিলাম যে ও যদি বুদ্ধিমান হয় তাহলে হোটেল চেঞ্জ করবে। ওরা প্রথমে যত রকমের হোটেল আছে, সব রকমের হোটেলে ওরা খোঁজ খবর করে এবং ওদের যে সোর্স আছে সেই সোর্সকে ওরা কাজে লাগায়। ATS এর নানান রকম সোর্স থাকে, সেখান থেকে ওরা খবর পায় দিল্লি জামা মসজিদে সে আশ্রয় নিয়েছে। আমি সে ভিডিওটা ছবিটা তোমায় দিয়েছি, রাশেদ ভাই, জি ছবিটা একবার দেখাতে পারো? হ্যাঁ, ছবিটা একবার দেখাতে পারো। জামা মসজিদ, তার যে ইমাম বুখারী, তারও ছবি দিয়েছি। ও যে ভিডিওটা আপলোড করেছিল সেটা হচ্ছে হোটেলে বসে, তখন ও জানতো না, তখন ওই 4টে না 4:30-র সময় ও ভিডিওটা আপলোড করেছিল। তখন এই সমস্ত ঘটনা হয়নি যে এরকম গুজব হচ্ছে, অমুক হয়ে তমুক হচ্ছে। আসলে ওর কাছে খবর ছিল যে অ্যারেস্ট হতে পারে। ও ভিডিওটা আপলোড করে ওর সঙ্গে সঙ্গে চলে যায় অ্যাজ পার পুলিশ। আমি জানি না, আমি তো আর দিল্লিতে ছিলাম না। অ্যাজ পার পুলিশ, মানে সন্তোষজি, যে ওই ওখান থেকে খবর পায় ওরা যে এই জামা মসজিদে ও গিয়ে আশ্রয় নিয়েছে। এবং দিল্লি ATS হচ্ছে এমন একটা অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড, ওরা মসজিদে পর্যন্ত ঢুকে যায়, কোনো বাধা নেই, মানে কেউ বাধা দিতে পারবে না। ওখানে গিয়ে ওকে তুলে এনে তারপরে তো ওর ডকুমেন্ট সমস্ত শো করে। আমার তোমরা যে ডকুমেন্ট গুলোকে দিয়েছিলে সেগুলো ওরা ডাউনলোড করে নিয়েছে।
ডাউনলোড করে ওর পাসপোর্ট টাসপোর্ট সব ওর সঙ্গে মিলিয়েছে। মিলিয়ে যখন এবার ট্রিটমেন্ট যখন হয়েছে, ট্রিটমেন্ট বলতে কি আমি যতটুকু শুনেছি, আমি একটু রেখে টেকে বলছি, হাত পা বেঁধে 5 ঘন্টা মাটিতে বসিয়ে রেখে দিয়েছিল। হাত দুটোকে বেঁধে, পা দুটোকে বেঁধে, হাত পায়ের সঙ্গে একসঙ্গে বেঁধে, কোমর দিয়ে বেঁধে 5 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছিল। আর বলেছিল যে সাচ বল, जो साच है पहले वो बोल, तब छोड़ दूंगा, और टोक तब छोड़ दूंगा, और नहीं तो तेरे को ये कर देगा, इनकाउंटर कर देगा, ले जाके यूपी में जाके इनकाउंटर कर देंगे, कोई आता पता नहीं चलेगा, जंगली जानवर खा जाएगा। হিন্দিটা বুঝতে পারছো না বাংলায় জি, বলবো? জি। না না, বুঝছি। আচ্ছা, তারপরেতে ও সত্যি কথা বলে যে আমি এরকম, তখন বলছে তো তোরা সব সেভেন সিস্টার দখল করে নিবি, গাছবাই তুই হিম করবি, না না আমরা উনি আমরা উনি এখানে দেখা করতে দেখা আমি করতে আমরা চাইবো। কি আমার এখানে আমরা কি এখানে মানে লোমা ছেঁড়ার জন্য বসে আছি? এবার দেখ তোর গজবায়েতুল হিন্দ যাদের করতে এসছি তারা এবার কি করে। এর মধ্যে ভোরবেলাতে জামা মসজিদের ইমাম পুকারি তিনি একটি উকিল নিয়ে পাহাড়গঞ্জ থানায় তিনি উপস্থিত, ওকে নিয়ে যাওয়া হয় পাহাড়গঞ্জ থানায়। পাহাড়গঞ্জ থানায় ওকে উপস্থিত হয় এবং উকিল ওর হয়ে সওয়াল করে। পুলিশ বলে আমরা ছাড়বো না, এ দোষ স্বীকার করেছে এবং দাদা। লিখিত আমাদের দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বলো। গতকালকে আপনি মনে হয় ইউটিউবে একটা পোস্ট দিয়েছিলেন, যে ওখানে লিখেছেন হ্যাঁ। মেহেদী হাসান ফয়েজ, মেহেদী ওর পুরো নাম হচ্ছে মেহেদী আহমেদ রেজা হাসান। আপনি হয়তোবা ভুলবশত ওখানে লিখে দিয়েছেন মেহেদী হাসান সাব্বির দিল্লিতে গ্রেপ্তার। ও সাব্বির, আরে এখন ক্ষমাতে নিচ্ছি। এটার জন্য আমার সকালবেলা আমার বাসায় ফোন দিছে, সকালবেলা আমার বাসায় এক গ্রুপ ফোন দিছে, দিয়ে বলতেছে সাব্বির কি এখন দিল্লিতে আছে। ঘুম চোখে ছিলাম তো। দাদা আমি একটা ভিডিও দেখাচ্ছি, একটু শুনেন। এটা 47 সবাইকে বলে রাখি আমি কিন্তু দিল্লিতে নাই, আমি বাংলাদেশেই আছি। একটু শুনেন। আপনি মেয়েদের কে হয় আপনি? ভাইয়া আপনি একটু আগে কি বললেন? হাজবেন্ড ওয়াইফ, এটাই তো সত্যি? কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? সত্যি কথা বলবেন। আপনার মাস্ক খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনি আরো? কবে কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের? 3-4 দিন আগে। তাহলে 5-6 মাস আগে। আচ্ছা, ওকে। দাদা এই ভিডিওটাতে একটা জিনিস বোঝা যায় যে এই মহিলা ওই সময় কিন্তু পুলিশ কাস্টডিতে, তার পাশে যে মহিলা বসে আছে তার অ্যাপারেন্স, তার বডি কন্ডিশন দেখে বোঝা যায় সে পুলিশ অফিসার সিভিলে আছেন। এবং আমি মনে হয় অদূর ভবিষ্যতে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি একটা ছবি বানাবো, সেটাতে হয়তো আমি আপনাকে নায়ক, আরেকজন নায়িকা খুঁজতে হবে, তা আমার ছবির নাম হবে ভাইয়া কিভাবে হইল ছাইয়া। প্রথমে বলছে মেহেদী আমার ভাইয়া, পরে বলছে যে আমি কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। অবস্থা দেখেন। ভাইয়া থেকে ছাইয়া। হ্যাঁ, তো সাব্বির তুমি কিছু বলো। তারপরেরটা বলে দিই। তবে আমি আজকে আমাদের ঢাকায় যেটা দেখতে পাচ্ছি, তারপরেরটা বলে দিই। জি জি জি। এবার যখন পুলিশ যখন এফআইআর করেছে ওর বিরুদ্ধে, ও যখন লিখিত দিয়েছে, তখন ওকে বলা হয় যে উকিলকে বলা হয় যে কোর্ট ছাড়াতে এটা হবে না, আমাদের কোর্টে প্লেস করতে হবে, কারণ আমরা এফআইআর অলরেডি করে দিয়েছি। তো এফআইআর যখন হয়ে গেছে আর তখন উকিল কিছু বলতে পারছে না, ইমামও কিছু বলতে পারছে না, কারণ এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লেখা হয়ে গেছে। সকালবেলা কোর্টে হাজির করা হয় 10 হাজারি কোর্টে। তার কোর্টের নাম হচ্ছে দিল্লি 10 হাজারি কোর্ট। 10 হাজারি কোর্টে তাকে করা হয়। তখন সমস্ত ডকুমেন্ট দেখে তারপরে জাজ বলেন যে
একে তো আমাদের ভারতবর্ষে জেলে তো রাখা যাবে না। আপনারা এক কাজ করেন তাহলে, একে তো মানে ভারতে কোনো অপরাধ তো সে করেনি, না, সে করেছে বাংলাদেশে। তাহলে হয় আমরা জামিন দিতে পারি, অথবা আমরা ওকে ডিপোর্টের অর্ডার দিতে পারি। আপনারা কি জামিনের বিরোধিতা করবেন নাকি ডিপোর্টের অর্ডার নেবেন? তখন পুলিশ দেখে সেফ খেলা হচ্ছে ভালো, সব থেকে